আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর রসায়ন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। আমরা অন্যান্য দিনের মতো রসায়ন ক্লাসে ইতিপূর্বে চতুর্থ অনুশীলনী যে শুরু করেছিলাম তারই আলোকে তার কিছু অংশ আমরা পড়ব আজ। যারা আমাদের ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখেছ তাদেরকে ক্লাসের শুরুতেই ধন্যবাদ জানাই এবং আশা করব যারা এখনো পর্যন্ত তোমরা সকল ক্লাস মনোযোগ সহকারে দেখার সুযোগ পাওনি তারা অবশ্যই খুব দ্রুত ক্লাসগুলো দেখে এখান থেকে কিছু শেখার চেষ্টা করবে। সেই আশা ব্যক্ত রেখে আমরা পরবর্তী অংশ আজ শুরু করছি। শুরুতেই তোমাদের সকলকে আমি বলছি যে তোমরা তোমাদের বই, খাতা এবং কলম সঙ্গে নিয়ে সামনে রেখে বসো। যখনই যেটা আমাদের গুরুত্বপূর্ণ কোনো টপিক দেখবো সেটিকে আমরা হাইলাইটার দিয়ে অথবা যেভাবে হোক সেটাকে আমরা মার্কিং করে রাখবো। এই সঙ্গে আমাদের ক্লাসে প্রবেশ করি। আমাদের রসায়নের চতুর্থ অনুশীলনী করছি। অনুশীলনীর নাম হচ্ছে পর্যায় সারণী। আমরা গত ক্লাসে এই পর্যায় সারণীর মৌলগুলোর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। সেই আলোচনা ছিল কি আমাদের মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। সেখানে আমরা বলেছিলাম যে পর্যায়ভিত্তিক ধর্ম মানে কি, পর্যায় সারণীর সঙ্গে আবর্তিত হয়। পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান পরিবর্তন করলে যেই সকল ধর্ম পরিবর্তন হয় সেই ধর্মগুলোকে বলে আমরা পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ যে সকল ধর্ম পর্যায় সারণীর সাথে সম্পর্কিত। তার পরবর্তী দুটি অংশ আমাদের বাকি ছিল, একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন আসক্তি আজকে আমরা প্রথমে শুরু করি। ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন আসক্তি কি তোমরা ইতিপূর্বে এগুলো সম্পর্কে জেনেছ। আবার আমরা বলি, খুব সহজে আমরা যদি চিন্তা করি তাহলে ইলেকট্রনের প্রতি আসক্তি। ইলেকট্রনের প্রতি আসক্তি মানে কি? যেমন আমরা বলি মাদকাসক্তি, কিংবা তোমার যে কোনো একটা বস্তুর প্রতি আমরা নেশায় পড়ি, মানে যেটাকে আমরা আসক্তি বলি সেটা কি আমাদের নেশার মতো, যেটা যে ওটির প্রতি আমাদের আকর্ষণ অত্যাধিক বেশি। সেই ইলেকট্রন আসক্তি কথাটিও ঠিক ওই একই জাতীয় অর্থ প্রকাশ করবে। ইলেকট্রনের প্রতি আসক্তি বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ খুব বেশি। কোন মৌলগুলোর ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি তাদেরকে বলবো আমরা, যে মৌলের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি সেটিকে বলবো আমরা কি, যে ওই মৌলের ইলেকট্রন আসক্তির মান বেশি। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হলে বলবো ইলেকট্রন আসক্তির মান বেশি। আর যদি আমি একাধিক মৌলের ভিতরে তুলনা করি, একাধিক মৌল কি ধরে নিলাম আমরা তুলনা করছি, মনে করো ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এই দুটি মৌলের মাঝে যদি আমাদের এরকম কখনো প্রশ্ন আসে বা এরকম আলোচনা যদি আমরা করতে চাই যে এই দুটি মৌলের মাঝে ইলেকট্রন আসক্তির মান কার বেশি এবং কার কম, সেই ক্ষেত্রে আমরা দুটির মাঝে অবশ্যই দুটির ইলেকট্রন আসক্তির মান সমান হবে না, অবশ্যই একটির মান বেশি একটার কম। অর্থাৎ কি, একটি মৌলের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি, আরেকটি মৌলের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম। যে মৌলের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি সে মৌল কি করবে, তার বহিস্থ স্তরে ইলেকট্রনকে রাখতে চেষ্টা করবে। আর যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম সে কি ওই বহিস্থ স্তরে ইলেকট্রনটাকে কম শক্তি দিয়ে আকর্ষণ করবে। তো সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা জানি। ইলেকট্রন আসক্তি কাকে বলে? যে কোনো গ্যাসীয় মৌলের বহিস্থ শক্তি স্তরে এক মোল ইলেকট্রন স্থান দিয়ে যে শক্তি নির্গমন করে সেই পরিমাণ শক্তিকেই বলছি ইলেকট্রন আসক্তি। আমরা যদি বলি ম্যাগনেসিয়ামের কথা, ম্যাগনেসিয়ামের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে দুটি। তাহলে কি বলছি, কোন মৌলের গ্যাসীয় অবস্থায়, মনে করো যে আমরা ম্যাগনেসিয়াম তো একটি ধাতু, এটিকে আমরা যদি অনেক উত্তপ্ত করি তাহলে গ্যাসীয় হবে। আমাদের সংজ্ঞার খাতিরে আমাদের এটিকে গ্যাসীয় কথা কল্পনা করতে হবে।
যে ম্যাগনেসিয়ামকে ধরে নাও আমরা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করেছি। গ্যাসীয় অবস্থায় কোন মৌলে এই যে বহিস্থ স্তর কোনটি? সবচেয়ে বাইরের শক্তি স্তর। সবচেয়ে বাইরের শক্তি স্তরে 1 মোল ইলেকট্রনকে আমি নিয়ে এসে স্থান দেব। যদি আমি বহিস্থ স্তরে এইভাবে ইলেকট্রনকে নিয়ে এসে স্থান দিই, 1 মোল অর্থ কি আসবে? 1 মোল ইলেকট্রন বলতে আমরা কি বুঝি? 6.023 10⁻23। এতটি ইলেকট্রন তার একটি পরমাণুর উপর এসে বসবে না। আমাদের কি হবে? বলেছে যে 1 মোল গ্যাসীয় পরমাণু, তার মানে কি গ্যাসীয় এই যে ম্যাগনেসিয়ামের অণু, যেটা এই ম্যাগনেসিয়ামের অণুও থাকবে ঠিক এতগুলো। তাহলে একটা ম্যাগনেসিয়াম নিয়ে আমরা এখানে কল্পনা করছি। তাহলে একটা ম্যাগনেসিয়ামের বহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আসবে। আসলে কি হয়? এখান থেকে শক্তির নির্গমন ঘটে, শক্তি বের হয়। যদি আমাদের বহিস্থ স্তরে ইলেকট্রন আসে, শক্তি বের হয়ে যায়। আমরা এটা মনে রাখবো, যদি আমাদের ইলেকট্রন আসে শক্তি নির্গমন হয়, আর যদি কেউ ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে শক্তি শোষণ করে। যেমন আমরা অনেকে জানি কি, আমরা একটা প্রবাদ বাক্য আছে, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। এই ব্যাপারে মনে রাখবো যে আমরা যদি ইলেকট্রন কি পেতে চাই তাহলে শক্তি ছেড়ে দিতে হবে। আবার যদি কি আমি যদি শক্তি লাভ করতে চাই তাহলে ইলেকট্রন ছেড়ে দিতে হবে। আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এগুলো পড়েছিলাম যে কোন মৌলের বহিস্থ স্তর থেকে ইলেকট্রনকে ছেড়ে দিলে সে কি করে? পরমাণুটা শক্তি শোষণ করবে, ইলেকট্রন ছাড়বে, শক্তি শোষণ করবে। আর তারই বিপরীতে এটা হচ্ছে আমাদের যে সেই ইলেকট্রন নেবে, শক্তি ছেড়ে দেবে। তাহলে যে পরিমাণ শক্তিকে সে ছেড়ে দেবে সেই পরিমাণ শক্তিকেই বলবো আমরা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। তাই দেখো এই দুটি পরমাণুর কথা যে চিন্তা করছি, তাহলে কে বেশি পরিমাণে শক্তি ছাড়বে? আমাদের চিন্তা করি, এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বহিস্থ স্তরের দূরত্বকে বলে কি? পারমাণবিক ব্যাসার্ধ। যে পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কম সে তত বেশি পরিমাণে শক্তিকে নির্গমন করবে। মানে পারমাণবিক ব্যাসার্ধ কম হলে ইলেকট্রন আসক্তির মান বেশি হয়, আর পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয় ইলেকট্রন আসক্তির মান কমে যায়। আমি এখন ক্যালসিয়ামের কথা চিন্তা করি। ক্যালসিয়ামের বহিস্থ শক্তি স্তর, এখানে কি হবে? এরও কিন্তু বহিস্থ শক্তি স্তরে দুটি ইলেকট্রন আছে। যদি আমি আরো একটি ইলেকট্রনকে আনতে চাই তাহলে কিন্তু এখানে ইলেকট্রন আসক্তির একটা মান পাবো। সে কি করবে? কিছু পরিমাণ শক্তি নির্গমন করবে। ম্যাগনেসিয়াম কত নম্বর পর্যায়টি? ম্যাগনেসিয়াম এটা আমাদের 3 নম্বর পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়। আর ক্যালসিয়াম এটা হচ্ছে 4র্থ পর্যায়। তৃতীয় পর্যায় হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে এর বহিস্থ শক্তি স্তরটা বেশি কাছে ক্যালসিয়ামের তুলনায়। কারণ ক্যালসিয়াম যেহেতু 4র্থ শক্তি স্তর, তার মানে ক্যালসিয়ামের বহিস্থ শক্তি স্তর আছে 4 নম্বর শক্তি স্তর, আর এটা আছে আমাদের 3 নম্বর শক্তি স্তর, বহিস্থ শক্তি স্তর। তার মানে কি এইটার চেয়ে এটিতে শক্তি স্তর বেশি, সুতরাং এখানকার আকারটা বড়, পারমাণবিক ব্যাসার্ধটা বেশি। পারমাণবিক ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে কেন্দ্রের সাথে মানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা কম। যেহেতু আকর্ষণ কম, সুতরাং আমি যদি এখানে ইলেকট্রনকে একটা স্থান দিতে চাই তাহলে এখান থেকে আমাদের যেহেতু আকর্ষণ শক্তি কম, তার মানে এখান থেকে শক্তির নির্গমনও হবে কম। আর এখানে আমাদের আকর্ষণটা বেশি হওয়ার কারণে শক্তি নির্গমনটা হবে বেশি। তার মানে এখানে আমাদের ইলেকট্রন আসক্তির মান বেশি, আর এখানে ইলেকট্রন আসক্তির মান কম। পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে ইলেকট্রন আসক্তির মান কম হবে, পারমাণবিক ব্যাসার্ধ কম হলে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখানকার ইলেকট্রন আসক্তির হিসাব। এখন দেখা যাচ্ছে তোমাদের যদি বলেন আমাদের বইয়ের হিসেবে তোমাদের দুটি কাজ দেওয়া আছে, কাজ দুটি আমরা যদি একটি গ্রুপের কথা আমরা চিন্তা করি, ধরেন আমরা গ্রুপ 2 এর কথা চিন্তা করছি, যে দ্বিতীয় নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে তাদের ভিতরে পারমাণবিক আকারের সাথে তুলনা করে ইলেকট্রন আসক্তির মানের কেমন পরিবর্তন ঘটবে। দ্বিতীয় গ্রুপে আমাদের কি কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই মৌলগুলো আমাদের 2 নম্বর গ্রুপে অবস্থিত। এই যে 2 নম্বর গ্রুপের যে মৌলগুলি আছে
এটি আমাদের দ্বিতীয় পর্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। দেখো আমাদের কি আছে, উপর থেকে যতই নিচের দিকে আসছে একটি করে আমাদের কি বাড়তেছে, পর্যায় বাড়তেছে। যদি আমাদের পর্যায় বাড়ে তার মানে তার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু বৃদ্ধি পাবে তাহলে কি হবে, যত আমি উপর থেকে নিচের দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির কারণে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকবে। অর্থাৎ কি, বেরিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি এবং রেডিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম। এইগুলোর ভিতরে আমরা এই 6টি মৌলের এখানে তুলনা করলাম যে যেহেতু আমরা উপর থেকে নিচের দিকে আসছে, আসার কারণে আমাদের পর্যায় বৃদ্ধি পাচ্ছে, পর্যায় বৃদ্ধির কারণে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু বৃদ্ধি পাবে সুতরাং তাদের কি হবে, ইলেকট্রন আসক্তির মান পর্যায়ক্রমে কমতে থাকবে। অর্থাৎ বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি এবং রেডিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম, যদি আমি একটি পর্যায়ের কথা চিন্তা করি। এটি আমাদের যে কোনো পর্যায়ের ক্ষেত্রে একই নিয়ম, যে উপর যে কোনো গ্রুপের ক্ষেত্রে যদি আমি উপর থেকে নিচের দিকে আসি তাহলে কি হবে, পর্যায়ক্রমে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকবে। এরপর আমাদের কি আছে, যদি আমি একটি গ্রুপ মানে একটি পর্যায়ে আমরা চিন্তা করি, যে ধরে নাও তৃতীয় পর্যায়ের মৌলগুলো নিয়ে আমরা কল্পনা করব, একটি পর্যায়ের ক্ষেত্রে কি রকমের ঘটনা ঘটবে। প্রথমে আছে আমাদের কি আছে, তৃতীয় পর্যায়ে সোডিয়াম, সোডিয়ামের পরে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরপর আমাদের আসবে কি সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে তোমার ক্লোরিন। আমরা নিষ্ক্রিয় গ্যাসের কথা পরে চিন্তা করি। তাহলে আমাদের এখানে তৃতীয় যে আমাদের পর্যায়টি আছে সেইখানে আমাদের এই মৌলগুলি বাম থেকে যতই ডান দিকে যাব, আমরা পরমাণুর আকারের যখন আমরা পড়েছিলাম যে পর্যায় ভিত্তিক ধর্ম, সেখানে আমরা বলেছি যে বাম থেকে ডান দিকে গেলে কি হয়, পারমাণবিক আকার কমতে থাকে। কারণ কি, আমাদের এখানে যত আমরা বাম থেকে ডান দিকে যাব পর্যায়ের সংখ্যা আমাদের বাড়বে না, কিন্তু বহিস্থ স্তরে ইলেকট্রন বাড়বে। বাড়ার কারণে কি হবে, কেন্দ্রের নিউক্লিয়াসের প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং পর্যায়ক্রমে বহিস্থ শক্তি স্তরটা সংকুচিত হতে থাকবে। তার মানে কি হবে, সোডিয়ামের আকার সবচেয়ে বড় এবং ক্লোরিনের আকার সবচেয়ে ছোট এই তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু এর আকার সবচেয়ে বড় সুতরাং এর ইলেকট্রন আকর্ষণের মান, ইলেকট্রন আসক্তির মান হবে সবচেয়ে কম, আর এটির আকার সবচেয়ে ছোট হওয়ার কারণে এর ইলেকট্রন আসক্তির মান হবে বেশি। অন্যান্য পর্যায়ের ক্ষেত্রে আমরা একই রকমের সমাধান বলতে পারি যে বাম থেকে ডান দিকে গেলে পর্যায়ক্রমে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। এই যে গেল আমাদের ইলেকট্রন আসক্তি। এই যে আমাদের পর্যায় সারণীতে অবস্থানের কারণে এই যে ইলেকট্রন আসক্তির বিভিন্ন মান পরিবর্তন ঘটছে, এই জন্য আমরা এটাকে বলছি পর্যায় ভিত্তিক ধর্ম। এরপর আমাদের আসছে কি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা আমাদের ওই পারমাণবিক আকারের সাথেই সম্পর্কিত। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এর সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, আমাদের বিভিন্ন সময় বোর্ড কোশ্চেনে তোমরা দেখলে বুঝবে যে অনেক জায়গাতে আমাদের আসে যে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। তড়িৎ ঋণাত্মকতা এর সংজ্ঞাটি আছে আমাদের এরকম যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এখানে আমাদের জানতে হবে সমযোজী বন্ধনটি কি। আমরা পঞ্চম অধ্যায়ে এই বিষয়ে ইতিপূর্বে আমরা যখন পঞ্চম অধ্যায় করেছি তখন বলেছি, যদি পরবর্তীতে আমাদের আবার কখনো এই সুযোগ হয় আমরা বলবো। সমযোজী বন্ধনে আবদ্ধ যে কোনো ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা সেটাকে বলি আমরা তড়িৎ ঋণাত্মকতা। এই আলোকে আমরা বলতে পারি কি যে তড়িৎ ঋণাত্মকতা মানে কি, যে যত বেশি মাত্রায় যত বেশি শক্তি দিয়ে নিজের দিকে আকর্ষণ করবে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি। আর যে মৌল কম শক্তি দিয়ে আকর্ষণ করবে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে তার তড়িৎ ঋণাত্মকতার মান কম। খুব সাধারণ একটি বিষয়। তো দেখো, ধরে নাও একটি সমযোজী যৌগের কথা আমরা চিন্তা করি। আমরা এখানে বলতে পারি পানি একটি সমযোজী যৌগ। এখানে কি আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেন আছে, আবার এখানেও অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। আমরা একটা বন্ধনের কথা চিন্তা
চিন্তা করি এই বন্ধনটি আমাদের সমযোজী বন্ধন। কেন এটি সমযোজী বন্ধন? কারণ এখানে দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন গঠন করেছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এরা উভয়ই অধাতু এবং ইলেকট্রন শেয়ার করেছে। আমরা জানি সমযোজী বন্ধন আছে অধাতু এবং অধাতুর মাঝে সমযোজী বন্ধন গঠিত হয়। এখানে সেই শর্তটি মানলো, দুটি আমাদের অধাতু অক্সিজেন এবং হাইড্রোজেন, এবং এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে, তারা পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করেছে। তো শেয়ার করার অর্থ কি? এই ইলেকট্রন যদি এটা অক্সিজেনের ইলেকট্রন, এই যে এইটিকে আমরা দেখছি এটা অক্সিজেনের ইলেকট্রন, আবার এটি হাইড্রোজেনের ইলেকট্রন। অক্সিজেনের ইলেকট্রন অক্সিজেন হাইড্রোজেনকে শেয়ার করেছে যে তোমার যখন প্রয়োজন হবে তুমি তখন এটি ব্যবহার করবে, কিন্তু আমার যখন প্রয়োজন হবে আমাকে আবার দিয়ে দিতে হবে। মানে কি আমি শর্ত ত্যাগ করে পুরোপুরি তোমাকে দিয়ে দিলাম না। আবার হাইড্রোজেন ঠিক একই শর্ত, আমার যখন প্রয়োজন হবে তখন আমারটা তো আমি নেবই, তোমারটাও আমি শেয়ার করব, এবং যখন তোমার প্রয়োজন হবে তোমারটা তুমি তো নেবে, আমারটাও নিতে পারবা। তাহলে এই যে শেয়ার করেছে, কেউ কাউকে দিয়ে দেয়নি, দিয়ে দিলে আয়নিক বন্ধন বলতাম আমরা সেটাকে। এই যে সমযোজী বন্ধনে যে ইলেকট্রনগুলো আছে এদেরকে বলি সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। এখন এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন যদিও তারা শেয়ার করেছে, তারপরেও এদের দুজনের মাঝে কোনো একজন ব্যক্তি আছে, কোনো একটি পরমাণু আছে যে শেয়ার করেছে, বলছে মুখে শেয়ার করলাম, কিন্তু বেশি বেশি নিজের দিকে টানতে থাকে। তাহলে এই অক্সিজেন কি করে? এই ইলেকট্রন দুটিকে নিজের দিকে বেশি করে টেনে নেয়। টেনে নিলে কি হবে? অক্সিজেনকে তখন আমরা বলি আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেনকে বলি আংশিক ধনাত্মক। এখন আংশিক কেন বলছি? ওই যে যদি আমি বলতাম যে পুরোপুরি সম্পূর্ণরূপে দিয়ে দিয়েছে তাহলে বলতাম ধনাত্মক ঋণাত্মক। যেহেতু সম্পূর্ণরূপে দেয়নি সেই জন্য আমরা কি বলছি? আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক। এই যে আংশিক ঋণাত্মক তার মানে কি হলো? সে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিল। তার মানে বোঝা যাবে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি পরমাণুর মাঝে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হাইড্রোজেনের তুলনায়। সেই কারণে সে কি করেছে? ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে পেরেছে। এই আমাদের যদি আমরা এইটাকে আমরা যেহেতু আমরা বললাম যে তড়িৎ ঋণাত্মকতা, এখন এই তড়িৎ ঋণাত্মকতার মান এটি যে পর্যায়ভিত্তিক ধর্ম সেটি আমাদের কিভাবে আমরা বুঝবো? এখানেও ঠিক ওই একই রকম, যদি কোনো পরমাণুর আকার বেশি হয়, পরমাণুর আকার বড় হলে তার তড়িৎ ঋণাত্মকতার মান কমতে থাকে, আর পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকে। আমরা যেমন বলতে পারি ফ্লোরিন, মানে হ্যালোজেন গ্রুপের কথা তোমরা চিন্তা করতে পারো। তোমাদের বলছে হ্যালোজেন পর্যায় সারণীতে আমাদের 17 নম্বর গ্রুপটাকে হ্যালোজেন গ্রুপ বলি আমরা। সেখানে আমাদের কিছু পরমাণু আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটেটিন, ঠিক আছে, টেনেসাইন, এই যে আমাদের যে এগুলো আছে হ্যালোজেন গ্রুপ যেটা আছে। এখানে কি বলছি আমরা উপর থেকে নিচের দিকে যদি আসি, এটি আমাদের দ্বিতীয় পর্যায়ে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাহলে প্রত্যেকেই যত আমরা উপর থেকে নিচের দিকে যাব দেখবো যে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, অর্থাৎ কি পারমাণবিক আকারটা বাড়তে থাকবে। অর্থাৎ কি হবে? উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়ার কারণে তাদের কি ঘটবে? তড়িৎ ঋণাত্মকতার মান কমতে থাকবে। তাহলে আমাদের কি বলছি? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি এবং টেনেসাইনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। আমাদের তড়িৎ ঋণাত্মকতার যে হিসাব সে অনুযায়ী আমরা এটাকে আমরা বলতে পারি। সুতরাং এটাকে বলছে কি আমরা? পর্যায়ভিত্তিক ধর্ম। যাক, আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পূর্ণ শেষ করতে পারলাম। এখানে আমাদের 6টি বৈশিষ্ট্যের কথা বলা আছে পর্যায়ভিত্তিক ধর্ম, আমরা সেই 6টি পড়লাম। এরপর আমাদের ছোট একটি টপিকস আছে, সেটা হচ্ছে কি বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। তো বিভিন্ন গ্রুপে আমাদের যে মৌলগুলো আছে পর্যায় সারণীতে দেখলে আমরা পর্যায় সারণী পর্যবেক্ষণ করলে দেখবো যে আমাদের এখানে গ্রুপ আছে মোট 18টি। এই 18টি গ্রুপের মৌলগুলোর ভিতরে ধর্মের কিছু মিল আছে। এই যে ধর্মের মিলের আলোকে আমরা এই 18টি গ্রুপের এক এক গ্রুপকে এক এক ধরনের নামকরণ দিয়ে থাকি। যেমন গ্রুপ 1 কে বলি আমরা ক্ষার ধাতু। ক্ষার ধাতু কারা? গ্রুপ 1 এ যে সকল মৌল আছে তাদেরকে বলি ক্ষার ধাতু, হাইড্রোজেন ব্যতীত। যেহেতু বলেছে ক্ষার ধাতু, হাইড্রোজেন তো অধাতু, তাহলে আমাদের শুরু হবে কোথা থেকে? লিথিয়াম থেকে। যে লিথিয়াম, সোডিয়াম, তারপরে তোমার পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সকলেই আমাদের কি মৌল? ক্ষার ধাতু।
এরা কি করবে, এদের বৈশিষ্ট্য কি, এদেরকে কেন আমরা ক্ষার ধাতু বলবো, এরা পানির সঙ্গে যুক্ত হলে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে, এটি এদের বৈশিষ্ট্য। এরপরে বলছে কি মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু আছে গ্রুপ 2 এর মৌলগুলোকে বলে মৃৎক্ষার ধাতু। একটু আগে আমরা লিখেছিলাম গ্রুপ 2 এর মৌল, এই যে ম্যাগনেসিয়াম, তারপরে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই 6টি মৌল হচ্ছে আমাদের 2 নম্বর গ্রুপের মৌল। এদেরকে বলে মৃৎক্ষার ধাতু। কেন এদেরকে মৃৎক্ষার ধাতু বলবো, তার কারণ এদের অধিকাংশ যৌগ বা অক্সাইড মাটিতে পাওয়া যায়, সুতরাং এখানে বলে আছে মৃৎ। এবং ক্ষার ধাতু কেন, এরাও ঠিক একই রকম পানির সাথে যুক্ত হয়ে ক্ষার তৈরি করে, সুতরাং এদেরকে আমরা বলি, দুটি মিলিয়ে বলি মৃৎক্ষার। এরপর আমাদের আসছে মুদ্রা ধাতু। ঠিক আছে, মুদ্রা ধাতু কোনগুলো? মুদ্রা ধাতু হইতেছে যে সকল ধাতু আমাদের মুদ্রা তৈরির কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে গ্রুপ 11 এর যে মৌলগুলো আছে এদেরকে আমরা বলি মুদ্রা ধাতু। এখানে গ্রুপ 11 তে কি কি আছে? কপার আছে, সিলভার আছে, গোল্ড আছে এবং রনজেনিয়াম আছে। এই রনজেনিয়াম বাদে যে 3টি মৌল বললাম, কপার, সিলভার এবং গোল্ড, এই 3টি মৌল হচ্ছে আমাদের কি ধাতু? এটা মুদ্রা ধাতু। কারণ আমরা ইতিপূর্বে যখন আমাদের প্রাচীন আমলে মুদ্রা আদান প্রদান করা হতো, এই মুদ্রা আদান প্রদান বা ব্যবসা বাণিজ্যের কাজে আমরা এই ধাতুগুলো দিয়ে তৈরি মুদ্রা ব্যবহার করতাম। এরপর আমাদের বলছে কি হ্যালোজেন। হ্যালোজেন কোনগুলো? গ্রুপ 17, একটু আগে আমরা লিখেছিলাম গ্রুপ 17 এর যে মৌলগুলি আছে এদেরকে বলে গ্রুপ 17 এর যে 6টি মৌল আছে এদেরকে বলি আমরা হ্যালোজেন। কারা কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটিন, টেরেসাইন, এই 6টি মৌলকে বলছে আমরা হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। এটি আমাদের কোন লবণ? সামুদ্রিক লবণের সাথে এদেরকে আমরা সম্পর্ক তৈরি করি। এরা আমরা সমুদ্রের লবণে এই মৌলগুলো বেশি পরিমাণে পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এই 6টি মৌলকে বলি এটি হচ্ছে আমাদের হ্যালোজেন, অর্থাৎ এরা লবণ উৎপন্ন করতে পারে। যেমন আমরা দেখি যে আমাদের খাবার লবণ যেটি সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু এই যে ক্লোরিন, এই হ্যালোজেনের সাথে বন্ধন তৈরি করেছে। এই হ্যালোজেন ধাতুর সাথে যুক্ত হয়ে একটি লবণ তৈরি করে, এই জন্য এদেরকে বলি আমরা হ্যালোজেন। এদেরকে কেন হ্যালোজেন বলা হচ্ছে? ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করে, সেজন্যই ওদেরকে আমরা বলি হ্যালোজেন বা লবণ উৎপাদনকারী। এরপর আমরা বলছি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস এটা 18 নম্বর গ্রুপের মৌল। 18 নম্বর গ্রুপে আমাদের মোট 7টি মৌল আছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানোসন। এই 7টি মৌলকে বলি আমরা নিষ্ক্রিয় গ্যাস। এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলার একটি নির্দিষ্ট কারণ আছে। আমরা জানি নিষ্ক্রিয় শব্দের অর্থ আছে যে কোনো ক্রিয়া করে না। এই নিষ্ক্রিয় গ্যাস সেও একই রকম। নিষ্ক্রিয় মানে কি? ক্রিয়া করবে না। আমাদের মৌলগুলোর কাজ হচ্ছে বিক্রিয়া করা। ক্রিয়া করে মানে ক্রিয়া করে না, এর অর্থ কি? সে কোনো কাজ করে না, তার কাজ হচ্ছে বিক্রিয়া তৈরি করা, তার মানে সে বিক্রিয়া করে না। বিক্রিয়া করে না অর্থ কি? ইলেকট্রনের কোনো আদান প্রদান করে না, ইলেকট্রন গ্রহণ করে না, ইলেকট্রন শেয়ার করে না, ইলেকট্রন কাউকে দেয় না। সে নিজে স্বয়ং সম্পূর্ণ। তার বহিস্থ স্তর হয় 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ অথবা 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ। 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ একমাত্র হিলিয়াম, কারণ হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তর আছে দ্বিতীয়, মানে তার শক্তি স্তরই একটা। আর দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, এখানে আছেও 2টি। যেহেতু বহিস্থ স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, সুতরাং সে ইলেকট্রন নেয় না, ইলেকট্রন দেয় না, ইলেকট্রন শেয়ার করে না, সে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। সুতরাং এদেরকে বলি আমরা নিষ্ক্রিয় গ্যাস। এরপর আমাদের কি বলছে? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কোনগুলো? অবস্থান্তর মৌল হচ্ছে আমাদের পর্যায় সারণীর যেগুলোকে আমরা বলেছিলাম যে 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত যে মৌলগুলো আছে, তোমাদের বইয়ের আলোকে আর কি এটাই সংজ্ঞা, যে 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে অবস্থান্তর মৌল। এদের আবার কিছু বৈশিষ্ট্য আছে। এরা রঙিন যৌগ গঠন করে। যখন এরা কোনো যৌগ তৈরি করবে, কালারফুল যৌগ গঠন করে, কোনোটা সবুজ, যেমন আমরা জানি কপার সালফেট। কপার সালফেট এটা কি আমাদের নীল রঙের, তাই তো? এরা যে এরকম রঙিন যৌগ গঠন করে। কপার সালফেট 5 পানি, যেটাকে আমরা বলি তুতে, তো সেটা হচ্ছে আমাদের কি, মানে এই জাতীয় আরো অনেকগুলো আছে, এগুলো আছে সবাই আমাদের রঙিন যৌগ গঠন করে। আর একটা বৈশিষ্ট্য, এরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার গতিকে হয়তো বা ত্বরান্বিত করবে, মানে দ্রুত ঘটানোর চেষ্টা করবে অথবা স্লো করবে। এই জাতীয় আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তারা প্রভাবক হিসাবে কাজ করে।
যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যেটুকু পড়ার আমাদের ইয়ে ছিল যে আমরা এটুকু শেষ করব পড়ে, এই পড়াটুকু আমরা শেষ করলাম। তোমাদের এখান থেকে গত দিনের মধ্যে আমি বলছি যে আমাদের এখানে যে দুটি আজ আমরা পর্যায়ভিত্তিক ধর্ম পড়লাম, এটি আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর নিচে আমাদের যে বৈশিষ্ট্যগুলো বা গ্রুপের বিভিন্ন মৌলের নাম, এগুলো আমাদের খ নম্বর প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের বইও দেখবে কিছু আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। হিলিয়ামকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, ক্যালসিয়ামকে তোমার মৃৎঘাত ধাতু বলা হয় কেন, এগুলো আমাদের বিভিন্ন সময় প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে। তোমরা এই সম্পর্কিত আরো বিস্তারিত এখানে যা যা আছে এগুলো সব ভালোভাবে পড়বে, অবজেক্টিভের জন্য পড়বে। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি বারবার দেখার চেষ্টা করবে। ক্লাস দেখলেই কিন্তু দেখবেন তথ্যগুলো মুখস্থ হয়েছে। এটার জন্য আলাদা করে আমাদের কষ্ট করে মুখস্থ করতে হয় না। এই তথ্যগুলো আমাদের ক্লাস বারবার দেখবে যে আমাদের তথ্যগুলো মাথায় প্রবেশ করেছে। তো যাই হোক, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।